আশা করি সবাই ভালো আছো। কোভিড-19 মহামারীতে সবাই ঘরে আছো, নিরাপদে আছো। সবাই ভালো থাকবে, সবসময় এই দোয়াই করেছি, এখনও করি। যাই হোক, আজকে আমাদের ক্লাসটা হলো সপ্তম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র। আজকের পাঠ হলো সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ দিয়ে বাক্য রচনা। এখন সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দটা কি আগে আমাদের সেগুলি জানতে হবে। সেটা হলো বাংলা ব্যাকরণ ভাষায় কতগুলো শব্দ আছে যাদের উচ্চারণ প্রায় একই রকম কিন্তু বানানো অর্থ ভিন্ন। যেমন ধরো অন্ন, স্বরেয় দন্ত্য বসনযুক্ত অন্ন, এই অন্নের অর্থ হলো ভাত। আরেক অন্ন স্বরেয় দন্তান্ন জফলা, ওই অন্নের অর্থ হলো অপর। এই শব্দ অর্থগুলি হলো সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ। দেখো, আমি এখানে কয়েকটা উদাহরণ লিখেছি। অংশ, অংশের অর্থ হলো ভাগ। আরেকটার অংশ, এই অংশ হলো তালিবাস স দিয়ে। আরেক অংশ হলো দন্তাস স দিয়ে, এটার অর্থ হলো কাত। দুইটা অর্থ কিন্তু। ভাগ, অংশ ভাগ। দেখো, ভাগ বলতে আমরা জায়গা জমিনকে অনেক সময় মনে করি ভাগ। বাক্যটা দেখো, এই জমিতে তার ভাগ নেই। এই জমিতে তার ভাগ নেই। আবার থাকতেও পারে, সেটা কোনো সমস্যা না। ওইভাবে আছেও লিখতে পারো, নেইও লিখতে পারো। আরেকটা দেখো, অংশ দন্তাস স দিয়ে, সেটা হলো কাঁধ। কাঁধ বলতে আমরা কি বুঝি? আমাদের শরীরের এই অংশটাকে আমরা কাঁধ মনে করি। কাঁধ দিয়ে আমরা কি লিখতে পারি? অংশে বোঝা নিয়ে হাঁটে যাচ্ছে। এটা বাক্য লিখতে পারি আমরা। এটা অংশ দন্তাস স দিয়ে, এটা হলো কাঁধ। কাঁধ তো বলতে আমরা এটাই বুঝি, এই কাঁধে অংশে বোঝা নিয়ে হাঁটে যাচ্ছে। সেখানে আবার লিখতে পারো অংশে লোকজন বোঝা নিয়ে হাঁটে যাচ্ছে। অংশে বোঝা নিয়ে হাঁটে যাচ্ছে, কে যাচ্ছে? লোকজন যাচ্ছে, হাঁটে যাচ্ছে। লোকজনটা লিখে দে, অংশে বোঝা নিয়ে লোকজন হাঁটে যাচ্ছে। আরেকটা দেখো, অনু। অনুর অর্থ হলো পশ্চাৎ। পশ্চাৎ তো মানে পেছনে। এই পেছনে, এই পশ্চাৎ, আমরা পেছনের অংশ এটা লিখতে পারি তারা অনুগমন করল। তারা অনুগমন করল। আরেকটা অনু দেখো, এটা হলো বস্তুর ক্ষুদ্রতম অংশ। বস্তুর ক্ষুদ্রতম অংশ, বস্তু তো কি আমরা চিনি, সেটার একটা ক্ষুদ্রতম অংশ। সেটা আমরা পদার্থর ভাষায় লিখতে পারি, পদার্থের, বিজ্ঞানের ভাষায় লিখতে পারি পদার্থের ক্ষুদ্রতম অংশকে অনু বলে।
বস্তুর ক্ষুদ্রতম অংশকে অণু বলে। আরেকটা দেখো, অন্ন অর্থ ভাত। ভাত আমরা সবাই চিনি। ভাত কিন্তু অনেকে অনাহারে থাকে, ভাত খেতে পায় না, কিন্তু আমাদের উচিত তাদেরকে ভাত দেয়া। তাহলে এটা হবে অন্নহীনে অন্ন দান করো। এটা হলো অন্নহীনে অন্ন দান করো। অনেকে খেতে পায় না, যারা খেতে পায় না তাদেরকে আমাদের ভাত দেওয়া উচিত, খেতে দেওয়া উচিত। এরপরে দেখো আরেকটা হলো অন্ন। এই অন্নর অর্থ হলো অপরজন। তাইলে এটা হবে অন্যদিন অনুগ্রহ করে অন্যদিন দেখা করো। দেখা করো অথবা দেখা করুন হতে পারে। অন্য অপর, অনুগ্রহ করে অন্যদিন দেখা করুন। আরেকটা দেখো অবিরাম। অবিরামের অর্থ হলো অনবরত, যেটা অনবরত হচ্ছে। সেটা হলো বর্ষাকালে যখন বৃষ্টি হয় সেটা অনবরত হতেই থাকে অনেক সময়। দেখো এটার অর্থ হলো অনবরত। আরেকটা হলো অভিরাম, সেটার হলো সুন্দর। তাহলে আগে আমরা এই বাক্যটা লিখি। অবিরামের অর্থ হলো অনবরত। অনবরতটা বর্ষায় বৃষ্টি ধারা অনবরত হচ্ছে। অবিরাম অনবরত। বর্ষা বৃষ্টি দ্বারা অনবরত হচ্ছে, অথবা ঝরছেও লিখতে পারো। আমরা ঝরছে এটাই লিখি, তাহলে বাক্যটা দেখতে সুন্দর লাগবে। অনবরত ঝরছে। আর একটা দেখো অভিরাম, সুন্দর। বর্ষায় অবিরাম অনেক সময় কিছু দৃশ্য দেখতে অনেক সুন্দর লাগে। তাহলে আমরা এই ধরনের একটা বাক্য লিখি। অভিরাম, সুন্দর। বর্ষায় অভিরাম বর্ষায় অবিরাম দৃশ্যে মন ভরে যায়। বর্ষায় সুন্দর দিয়ে লিখেছি। সুন্দর বলতে আমরা অনেক সময় বর্ষা যখন বৃষ্টি হয় কিছু কিছু জিনিস সৌন্দর্য লাগে, আমাদের দেখতে অনেক ভালো লাগে। তো বর্ষায় অবিরাম দৃশ্যে মন ভরে যায়, অনেক সময় মনটা ভরে যায় সুন্দর দৃশ্য দেখলে। তারপরে আরেকটা দেখো অভিধান, সেটা হলো অনিয়ম। আমরা অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে আমাদের অনিয়ম হয়ে থাকে। এটার বাক্যটা যদি লেখি এভাবে, যে অনেক অফিস আদালতে কিন্তু অনেক অনিয়ম হয়ে থাকে, সেই ধরনের একটা বাক্য লিখি।
অভিধান ও নিয়ম, অফিস আদালতে সর্বত্রই অনিয়ম দেখা যায়। অনিয়ম দেখা যায়, অনিয়ম অফিস আদালতে সর্বত্রই অনিয়ম অধিক ছড়িয়ে পড়েছে, এভাবে লিখি। অধিক, অফিস আদালতে সর্বত্রই অনিয়ম অধিক ছড়িয়ে পড়েছে। তাহলে অভিধান দিয়ে লিখেছি অনিয়ম, অর্থ অফিস আদালতে সর্বত্রই অনিয়ম অধিক ছড়িয়ে পড়েছে। এভাবেও লেখা যায়, অফিস আদালতে সর্বত্রই অনিয়ম অধিক ছড়িয়ে পড়েছে। আরেকটা দেখো, অভিধান শব্দকোষ। শব্দকোষ বলতে তো আমরা বুঝি শব্দ দিয়ে, অভিধান খুলে জেনে নাও। অভিধান খুলে শব্দটির অর্থ জেনে নাও। অর্থ জেনে নাও, এটা হলো শব্দকোষ। অভিধান খুলে শব্দটির অর্থ জেনে নাও। অভিধান শব্দকোষ। অভিধান খুলে শব্দটির অর্থ জেনে নাও। তারপর আরেকটা দেখো, অর্ঘ মূল্য। মূল্য কি আমরা জানি, সেটা আমরা লিখতে পারি বইগুলো আমরাও লিখতে পারি, অথবা আমিও লিখতে পারি। বইগুলো আমি অর্ঘে, অর্ধেক হবে, অর্ঘে কিনেছি। দেখো, এটা অনেকভাবে লেখা যায়। আসলে বাক্য কিন্তু একটা করে লিখেছি, তো অনেক সময় অর্থ জানা থাকলে কিন্তু বাক্য অনেকগুলি লেখা যায়। শুধু যে একটা লেখা যায় তা না, অনেকগুলি লেখা যায়। একটা একটা করে লিখেছি। দেখো, অর্ঘ মূল্য। মূল্য তো আমরা জানি কি, বইগুলো আমি অর্ঘে কিনেছি। তারপর আরেকটা দেখো, অর্ঘ পূজার উপকরণ। সেটা হিন্দু রীতিতে পূজা যখন করা হয় ওদের কিন্তু অনেক উপকরণের প্রয়োজন হয়। দেখো, অর্ঘ বলতে আমরা বুঝি পূজার উপকরণ, এটা হলো পূজার উপকরণ। আরেকটা দেখো, অর্ঘ, এটা তো লিখেছি বইগুলো, আর এ অর্ঘ হলো পূজার উপকরণ। তাহলে সরস্বতী, এটা আমরা এভাবে লিখতে পারি সরস্বতীর পাদ মূলে তারা অর্ঘ নিবেদন করলো।
দেখো এটা হিন্দু রীতিতে লিখেছি, পূজার উপকরণ সরস্বতীর পাদমূলে তারা অর্ঘ্য নিবেদন করলো। আরেকটা দেখো অশ্ব, যেটাকে আমরা বলি ঘোড়া, অর্থগুলি আমি আগে লিখে রেখেছি। দেখো অশ্ব, ঘোড়া, ঘোড়া তো আমরা সবাই চিনি। এটা আমরা লিখতে পারি আরবীয় অশ্ব পৃথিবীর শ্রেষ্ঠ, পৃথিবী শ্রেষ্ঠ। অশ্ব দিয়ে আমরা লিখেছি কি ঘোড়া, ঘোড়া দিয়ে লিখেছি আরবীয় অশ্ব পৃথিবী শ্রেষ্ঠ। আরেক অশ্ব দেখো সেটা হলো পাথর, পাথর আমরা সবাই চিনি। একটা বাড়ি অনেক সময় পুরাটা বাড়িও পাথর দিয়ে করা যায়, সেভাবে আমরা লিখতে পারি। তাহলে এভাবে লেখা যায় যে বাড়িটি অশ্ব দ্বারা নির্মিত, মানে পুরা পাথরে বাড়িটি তৈরি। এরপর একটা দেখো আপন, অর্থ হলো দোকান, দোকানও আমরা সবাই চিনি। এটা তো তোমরা আরও ভালো করে সবাই চিনো, আমরাও সবাই চিনি। আচ্ছা দোকানে, আচ্ছা এখানে দোকান লেখা আছে তো, আপনে প্রচুর মালামাল রয়েছে, এভাবেও লেখা যায়, আপন দোকান, আপনে প্রচুর মালামাল রয়েছে। আরেকটা দেখো আপন নিজ, মানে আমরা নিজের, সেটাও লিখতে পারো সে আমার, এভাবে লেখা যায় সে আমার খুবই আপন, এভাবে লেখা যায়। একদম সংক্ষিপ্ত করে লিখি, সে আমার খুবই আপন। আরেকটা দেখো লিখেছিলাম আষাঢ়, সেটার অর্থ হলো আষাঢ়, দেখো এটা ডসিনর দিয়ে, আরেক আষাঢ় হলো অন্তস্তর দিয়ে। এই আষাঢ়ে দেখো এটার অর্থ হলো মাস বিশেষ, মাস বিশেষ মানে সেটা আমরা বুঝি যে 12 মাস, পুরা 12 মাস। তাহলে দেখো আষাঢ় 12 মাস বিশেষ, ঠিক আছে, মাস বিশেষ। এখানে লিখতে পারি আষাঢ় মাসে বৃষ্টি হয়, এটা এভাবে লিখতে পারি আমরা, আষাঢ় মাসে বৃষ্টি হয়। এরপর আরেকটা দেখো আষাঢ় প্রবল বৃষ্টিপাত, সেখানে আমরা লিখতে পারি বর্ষার আষাঢ়ে মাঠ ঘাট ভিজে গেল। দেখো এখানে লিখেছি আষাঢ় দিয়ে প্রবল বৃষ্টিপাত, বর্ষার আষাঢ়ে মাঠ ঘাট ভিজে গেল। আষাঢ় মাসে যখন বৃষ্টি হয় তখন কিন্তু মাঠ ঘাট অনেক ভিজে যায়, আমাদের চলাফেরা করতে অনেক সময় সমস্যা হয়। এটা দেখেছ? আজকে এই পর্যন্তই থাক। আশা করি সবাই তোমরা ভালো থাকবে, বাসায় থাকবা আর নিরাপদে থাকবা।
প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবে না, যদিও বের হও অবশ্যই মাস্ক পরে বের হবে। ঠিকমতো পড়াশোনা করবে, মা বাবার কথা শুনবে, খাওয়া দাওয়া ঠিকমতো করবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।